হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা এক্সপ্লেইন করতে চলেছি সর্বকালের সেরা একটি জম্বি মুভিটির নাম হচ্ছে ট্রেন টু বুসান। মুভিটির আইএমডিবি রেটিং 9.2 আউট অফ 10। মুভির শুরুতে আমাদেরকে দেখানো হয় একজন ফার্মারকে, যে কিনা শূকর পালে। সে একটি পিক আপে করে যাচ্ছিল, তার পিক আপটাকে ওয়াশ করা হয় মূলত এই কারণে যে এলাকায় কিছু জম্বি ভাইরাস ছড়িয়ে গিয়েছে এবং সেগুলো মানুষ পশু সবাইকে আক্রান্ত করছে। এদিকে তার কয়েকটা শূকরও এই কারণে মারা গেছে। ওয়াশ করা শেষে সে যখন সামনে যাচ্ছিল তখনই তাকে কেউ একজন কল করে। ফোনটা একটু দূরে থাকার কারণে সে যখনই এটা নিতে যায় তখন সামনের দিকে আর দেখতে পারে না, এবং তখন তার গাড়ির নিচে কিছু একটা চাপা পড়ে। সে এটা দেখার জন্য যখনই নিচে নামে তখনই দেখতে পায় সে একটি প্রাণীর উপর দিয়ে গাড়ি চালায় দিচ্ছে এবং সেটা সাথে সাথে ওইখানেই মারা যায়। এটা দেখে সে আবার গাড়িতে উঠে গাড়ি নিয়ে চলে যায়। ঠিক তখনই প্রাণীটি উঠে দাঁড়ায় এবং তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল যে ওইটা কিছু একটা আক্রান্ত হয়েছে, নাইলে এমনিতে মরার পরে সাথে সাথে কেমনে উঠে দাঁড়ায়। এরপর আমাদের মুভির প্রথম নায়ককে দেখানো হয়, যে কিনা তার বসের সাথে কথা বলছিল এবং তাদের কথাবার্তা থেকে বোঝা যায় যে তারা শেয়ার বাজারে কাজ করে, তাদের কাছে অনেকগুলো শেয়ার রয়েছে। ফলে সে তার সেক্রেটারি কিমকে ডেকে বলে তাদের সবগুলো শেয়ার বিক্রি করে দিতে। কিম বলে সবগুলো শেয়ার যদি আমরা একবারে বিক্রি করে দিই তাহলে মার্কেটে এর খুব খারাপ প্রভাব পড়বে। সে বলে যে তুমি ভুলে যেও না তুমি কার আন্ডারে কাজ করো, তোমাকে যা বলা হয়েছে তুমি তাই করো। বাসায় ফেরার পথে তার স্ত্রী তাকে কল দেয় এবং তাদের কথাবার্তা থেকে বোঝা যায় তার স্ত্রীর মাঝে কিছু ঝামেলা আছে। তার স্ত্রী তার মেয়েকে নিতে চায় কিন্তু সে দিবে না, সেই নাকি পালবে। ওই পুরুষ মানুষ, ওই কেমনে পোলাবান পালবে, আমি আমার স্ত্রীর কাছে দিয়ে দিতাম। এরপর সে বাসায় যায়, বাসায় গিয়ে দেখে তার মেয়ে ওর মার সাথে কথা বলতেছে। সে হাতে করে একটা গিফট নিয়ে গেছিল, কারণ আজকে ছিল তার মেয়ের জন্মদিন। আরামজাদা এমন একটা গিফট নেওয়া যায় যে এটা সে গত ক্রিসমাসও তার মেয়েকে দিচ্ছে, সেম জিনিস। এটা দেখে মেয়েটা আরও আপসেট হয়ে যায় এবং তার মায়ের কাছে যাওয়ার জন্য বায়না করে। সে অনেকগুলো এক্সকিউজ দেয় না নিয়ে যাওয়ার জন্য, কিন্তু না পেরে পরবর্তীতে রাজি হয়ে যায়। এরপর আমাদের প্রথম নায়ক তার মার কাছে যায়, তার মা তাকে একটা ক্যামেরা দেয়, ক্যামেরায় তার মেয়ে কবিতা আবৃত্তি করতেছিল। পরদিন সকালে তারা রওনা দেয় বুসান যাওয়ার জন্য। নায়কের শ্বশুরবাড়ি ছিল আর কি বুসান। তারা গাড়িতে করে একটি স্টেশনে যায় এবং সেখান থেকে একটি ট্রেনে ওঠে। এইখান থেকে এই কাহিনী মূলত শুরু হয়। ট্রেনের আরেকটি বগিতে একদল বেসবল প্লেয়ার ওঠে, যাদের মধ্যে ছিল আমাদের দ্বিতীয় নায়ক। তাদের দেখাশোনার জন্য একটা মেয়েকে দায়িত্বে রাখা হয়, যে ছিল আমাদের দ্বিতীয় নায়কের ক্রাশ। সে সরাসরি এসে আমাদের দ্বিতীয় নায়কের পাশের সিটে বসে। এরপর আমাদেরকে দুইটা বুড়িকে দেখানো হয়, যেখানে বয়স্ক বুড়িটা তার থেকে কম বয়সী বুড়িকে ডিম বেঁকে দিচ্ছে খাওয়ার জন্য। এরপরে যখনই ট্রেনটা ছেড়ে দিবে তখনই একটা মেয়ে দৌড়ে ট্রেনের ভেতরে ঢুকে যায়। মেয়েটিকে দেখেই বোঝা যাচ্ছিল তার কিছু একটা হয়েছে। ট্রেনটা ছেড়ে দেওয়ার পরেই স্টেশনের ভেতরে দেখা যায় কিছু লোক কিছু একটা দেখতেছে এবং ভিডিও করতেছে। এরপর ট্রেনের এক কর্মকর্তার উপর একজন লোক ঝাঁপিয়ে পড়ে, সেটা আবার দেখে ফেলে আমাদের প্রথম নায়কের মেয়ে। এরপর আমাদের মুভির ভিলেনকে দেখানো হয়, যে টয়লেটে যাওয়ার জন্য আসে, কিন্তু একটা পাগল টয়লেটের ভেতরে আধা ঘন্টা ধরে বসে আছে, বের হচ্ছিল না। এরপর সে ট্রেনের এক টিটিকে ডাকে পাগলকে বের করে দেওয়ার জন্য। এইখানে আমাদের প্রথম নায়কের মেয়েও আসে। এরপর হারামজাদা ভিলেন আমাদের নায়কের মেয়েকে বলে, বড় হয়ে কখনো এর মতো পাগল হবে না। মেয়েটি বলে, আমার মা শিখিয়েছে সবসময় গরিবদের সহযোগিতা করতে হয়। ওই হারামজাদা বলে, তোমার মা মনে হয় পাগলের কোনো আত্মীয় হবে। হারামজাদার কথাবার্তাই হয় না, আমি থাকলে তখনই তার কানে কোনে কয়েকটা দিয়ে দিতাম। এরপর একটি মহিলা টিটিও অসুস্থ মেয়েটিকে দেখতে পায়, যার অবস্থা ছিল খুবই বাজে। সে তার সাথের একজন ছেলে টিটিকে সাহায্যের জন্য কল করে, কিন্তু লাইনটা বারবার কেটে যাচ্ছিল। সে ফোনটা চেক করতে করতেই পেছনের ওই মেয়েটি উঠে এসে দাঁড়ায় এবং জম্বিতে পরিণত হয়ে যায় এবং তার উপর আক্রমণ করে বসে। এরপর ওই জম্বিটি মহিলা টিটির ঘাড়ে কামড় বসায় দেয় এবং ওই জম্বিকে নিয়েই মহিলা টিটি হাঁটতে হাঁটতে বেসবল প্লেয়ারদের বগিতে চলে যায়। এরপরেই মূলত শুরু হয় কামড়াকামড়ি। এরপর ওই ছেলে টিটিটা আসে তাদেরকে সাহায্যের জন্য, কিন্তু এসে দেখা যায় এইখানে অবস্থা টাইট। সেই কিছু বুঝে ওঠার আগেই ওই মেয়ে টিটিটা তার চোখ বরাবর কামড় বসায় দেয়। এইদিকে আমাদের প্রথম নায়ক তার মেয়েকে খোঁজার জন্য এইদিকে আসলে দেখে যে অবস্থা টাইট, তখনই তার মেয়েকে নিয়ে দৌড়। এইদিকে আমাদের তৃতীয় নায়ক তার প্রেগনেন্ট স্ত্রীকে ওয়াশরুম থেকে নিয়ে যাচ্ছিল, তখনই দেখে যে একটা ছেলে একটা মেয়ের ঘাড়ে কামড় বসাইতেছে। তারা তখনও জানে না যে এই ট্রেনে জম্বি অ্যাটাক করছে, যার ফলে তার স্ত্রী তাকে বলে মেয়েটিকে বাঁচাতে। সে বাঁচাতেই যাবে তখনই ওই ছেলেটি তাকেও কামড়াতে আসে, তখন সে তার স্ত্রীকে চলে যেতে বলে। এরপর যারা বেঁচে ছিল তারা সবাই পেছনের বগিতে চলে যায় এবং হারামজাদা ভিলেন বলে দরজা লাগিয়ে দেয়, মানে আমাদের তৃতীয় নায়ক এবং তার স্ত্রীকে রেখেই দরজা লাগাই দেয় তারা।
দরজাটা আবার লাগায় আমাদের প্রথম নায়ক। পরে আমাদের তৃতীয় নায়ক এবং তার স্ত্রী অনেক কষ্টে ভেতরে ঢুকেই প্রথম নায়ককে বলে তাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য। ক্ষমা না চাইলে আমাদের তৃতীয় নায়ক বলে, শালা আয় তোরে ওদের কাছে পাঠাই দিয়ে গিয়া কামড়াকামড়ি কর। এরপর সবাই নিউজ দেখতেছিল এবং সেইখানে দেখা যায় হেলিকপ্টার থেকে জম্বিরা লাফায় লাফায় নিচে পড়তেছে এবং মানুষকে কামড়াচ্ছে। এইখানে আমাদের প্রথম নায়ক তার এক কলিগকে কল করে জানতে পারে এই স্টেশন থেকে যাদেরকে নেওয়া হবে তাদেরকে সবাইকে একসাথে 1 মাসের জন্য কোয়ারেন্টাইনে রাখা হবে। কিন্তু আমাদের প্রথম নায়ক কোয়ারেন্টাইনে থাকতে চায় না, তাই তার কলিগকে বলে যে আমি তোমারে কিছু শেয়ার এমনি দিয়ে দিব, তুমি আমাকে কোনো একটা ব্যবস্থা করে দাও। কলিগ বলে, তুমি সবার সাথে না গিয়ে ডান সাইডে আমার একজন আর্মি থাকবে, তুমি তার সাথে চলে আসবে। এরপর তারা একটা স্টেশনে এসে নামে, যেখানে বলা হয়েছিল যে আর্মি মোতায়েন করা হয়েছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পুরো স্টেশন ছিল ফাঁকা। এরপরে সবাই একে একে ট্রেন থেকে নামতে থাকে। এইদিকে হারামজাদা ভিলেন ট্রেনের ক্যাপ্টেনকে গিয়ে বলে, চলো স্টেশন থেকে চলে যায়। ক্যাপ্টেন বলে যে কেন, কি হয়েছে? সে বলে, আমার একজনের সাথে কথা হয়েছে যে এই স্টেশনেও কেউ জীবিত নাই। তারপর ক্যাপ্টেন বলে, তাহলে আগে সবাইকে ডেকে নেই, তারপরেই যাই। এরপরে স্টেশনে এসে বাইরে বের হওয়ার জন্য সবাই সিঁড়ির দিকে চলে আসে, কিন্তু আমাদের প্রথম নায়ক এবং তার মেয়ে আলাদা চলে যায়। এইদিকে আসার পর তার মেয়ে বলে, সবাই ওইদিকে যাচ্ছে, আমরা কেন এইদিকে যাচ্ছি? তখন সে বলে, ওইদিকে গেলে সবাইকে 30 দিনের জন্য কোয়ারেন্টাইনে রেখে দেওয়া হবে। তারপর তার মেয়ে বলে, তাহলে সবাইকে ডেকে নেই, সবাইকে নিয়ে একসাথে এইদিকে যাই। সে বলে, দেখো এইরকম একটা মুহূর্তে সবসময় নিজের চিন্তা করা উচিত, আরেকজনের চিন্তা করা উচিত না। তখন মেয়েটি কাঁদতে কাঁদতে বলে যে তুমি সবসময় খালি নিজের চিন্তাই করো, এই কারণে মাও তোমার সাথে থাকতে চায় না। এরপর ওই পাগলটাও তাদের সাথে এসে দাঁড়ায়। ফলে নায়ক জিজ্ঞেস করে যে সবাই ওইদিকে যাচ্ছে, তুমি এখানে দাঁড়ায় আসছো কেন? পরে ওই পাগলটা বলে যে তুমি তোমার বসের সাথে কথা বলার সময় আমি শুনে ফেলছি, এইদিকে গেলে আমি বাইচে যাবো, ওইদিকে গেলে সবাইকে কোয়ারেন্টাইনে রেখে দেওয়া হবে, তাই আমি এইদিকে তোমাদের সাথে যাব। ওইদিকে যারা সিঁড়ি দিয়ে যাচ্ছিল তারা সিঁড়ি দিয়ে একটু নিচে নেমেই দেখে যেই সকল আর্মিদেরকে মোতায়েন করা হয়েছিল তারা সবাই জম্বি হয়ে গেছে এবং তাদেরকে দেখতে পেয়ে তাদেরকে আক্রমণ করতে চলে আসে। এদিকে আমাদের প্রথম নায়ক, তার মেয়ে ও ওই সেই পাগলটা যে আলাদা রাস্তায় যাচ্ছিল সেইখানে একটা আর্মিকে দেখা যায়, কিন্তু তার অবস্থাও খুবই বাজে ছিল। ঠিক তখনই হুট করে এক গাদা জম্বি আর্মি এসে ওই আর্মিটাকে কামড়াতে থাকে। এইটা দেখে পাগলটা আর ওই প্রথম নায়ক তো পুরাই অস্থির হয়ে গেছে। তারা পিছন দিকে দৌড়াতে শুরু করে। ঠিক তখনই দেখা যায় পিছন দিকে অবস্থা টাইট, সব জম্বিরা চলে আসছে। তার মেয়েকে এক জম্বি কামড় দিতেই যাবে, ঠিক তখনই আমাদের যে তৃতীয় হিরো রয়েছে সে ওইখান থেকে তার মেয়েকে বাঁচিয়ে নেয়। কোনো মতে তারা স্টেশন থেকে ভেতরের দিকে চলে আসে এবং জম্বিরা যাতে না আসতে পারে সেই কারণে লক লাগানোর চেষ্টা করে। এদিকে 3-4টা পাকনা তাড়াহুড়ো করে এসে জুসের ঠেলায় হুশ খোয়া ফেলে ভেতরে জম্বি আছে এরকম একটা বগির দরজা খুলে দেয়। ফলে ওরা 3জন তো মরেই, ওই জম্বিগুলো ট্রেন থেকে বের হয়ে যায়। এরপরে বাকি যারা বেঁচে ছিল তারা অন্য দিক দিয়ে এসে ট্রেনের আরেকটা বগিতে উঠে। পরে আমাদের তৃতীয় নায়কের স্ত্রী, প্রথম নায়কের মেয়ে পাগলটা আর ওই বয়স্ক বুড়িটা আলাদা একটা বগিতে উঠে। পরে হারামজাদা ভিলেন ট্রেনের টিটিকে বলে যে সবাই তো চলে আসছে, তুমি এখনো কার জন্য অপেক্ষা করতেছো, তাড়াতাড়ি ছাড়ো, না হলে সবাই কিন্তু মারা যাবে। তখন আমাদের দ্বিতীয় নায়কের ক্রাশ বলে যে আমার ফ্রেন্ডরা এখনো উঠা বাকি আছে, কিন্তু হারামজাদা ভিলেনের জোড়াজড়িতে টিটি ক্যাপ্টেনকে ট্রেনটা ছাড়তে বলে এবং ট্রেনটা তখনই ছেড়ে দেয়। এদিকে আমাদের নায়করা অনেক কষ্টে লক লাগায়, কিন্তু লক লাগানোর সাথে সাথে দেখতে পায় যে যে দরজাগুলো ছিল সবগুলো গ্লাসের দরজা ফেটে যায় এবং সবগুলো জম্বি বের হয়ে যাচ্ছিল। তখন তারা দৌড়ে কোনো রকমে এসে ট্রেনের একটা বগিতে এসে ওঠে। ওদিকে আমাদের যে নায়িকার গ্রুপ ছিল তারা ট্রেনের যেইখানে ওঠে সেটা ছিল 2 বগির মাঝখানের জায়গা এবং তাদের আশেপাশের 2 বগিতেই ভরপুর জম্বি ভরা ছিল। ফলে তারা কোনো বগিতেই যাওয়ার কোনো উপায় না দেখে তারা তাদের হাতের কাছে যেই টয়লেট ছিল তারা সবাই মিলে ওই টয়লেটের ভেতরে কোনো মতে ঢুকে যায়। এরপরে নায়িকা কল করলে জানা যায় যে তারা 13 নম্বর বগির টয়লেটে আছে এবং নায়করা আছে 9 নম্বর বগিতে, আর বাকি সবাই আছে 15 নম্বর বগিতে। সুতরাং আমাদের নায়করা চিন্তা করে যে তারা এই জম্বিদেরকে মেরে জম্বি পার করে তারা 13 নম্বর বগিতে যাবে। ফাইটিং করার জন্য তারা হাতে কস্টিক পেঁচায় নেয় এবং হাতে কিছু লাঠি সোটা নিয়ে নেয় জম্বিদের সাথে ফাইট করার জন্য। এখানে আমাদের যে তৃতীয় নায়ক ছিল সে তো ছিল বডি বিল্ডার, তার সাথে তো কোনো জম্বি এমনিতেই পারবে না। ফলে ফাইটিংয়ে সিরিয়ালে সে থাকে প্রথম, মাঝখানে রাখে আমাদের প্রথম নায়ককে এবং আমাদের দ্বিতীয় নায়ককে রাখে সবার পিছনে। এখানে আমাদের নায়কদের সাথে জম্বিদের ফাইটিং ছিল অস্থির এবং তারা এইভাবে একটা বগি পার করে।
পরের বগিতে যে সকল জম্বিরা ছিল তারা ছিল আমাদের দ্বিতীয় নায়কের ফ্রেন্ড, ফলে সে কিছুই করতে পারে না। কিন্তু আমাদের প্রথম নায়ক এবং তৃতীয় নায়ক তাদেরকে মায়েরা আলুর ভর্তা বানায় ফেলতেছিল, কিন্তু মারামারি কতক্ষণ করা যায়। একটু পরে তাদের ক্লান্তি চলে আসে এবং তারা আর পারতেছিল না। তখন আমাদের দ্বিতীয় নায়কের হেল্প করার প্রয়োজন পড়ে, কিন্তু হারামজাদা তখনও তাকায় আছে, কিছু করতে পারতেছে না। ঠিক এই মুহূর্তে সৌভাগ্যবশত একটি টানেল চলে আসে। পরে আমরা বুঝতে পারি যে আসলে অন্ধকারে জম্বিরা দেখতে পায় না, কানা হয়ে যায়, অন্ধকারে অন্ধ হয়ে যায় জম্বিরা। পরে তারা বুদ্ধি করে ওই বগি পার করে ফেলে। এরপর তারা চিন্তা করে এইভাবে বলদের মতো জম্বিদের সাথে ফাইট না করে বুদ্ধিমানের মতো টানেল আসলে জম্বিদেরকে বলদ বানিয়ে আমরা বগি পার করে ফেলবো। এভাবে তারা পরবর্তী বগি পার করে নায়িকাদের কাছে চলে যায়। ঠিক তখনই টানেল খতম হয়ে যায়। যেহেতু তারা কোনো বগির ভেতরে ছিল না, তারা ছিল দুই বগির মাঝখানে, তাই তাদেরকেও এর বিপরীত পাশের টয়লেটের ভেতরে ঢুকে যেতে হয়। এরপর তারা সামনে যাওয়ার জন্য পরবর্তী টানেলের জন্য অপেক্ষা করে। টানেল আসলে তারা সিটের উপরে ব্যাগ রাখার যে জায়গা, সেই উপর দিয়ে সবাই সামনের বগিতে যেতে থাকে। এইভাবে যেতে যেতে যখনই তারা বগি ক্রস করবে ঠিক তখনই টানেল শেষ হয়ে যায় এবং আমাদের প্রথম নায়ক এবং পাগলটা এই বগিতে আটকে যায়। পরবর্তীতে তারা 1 2 3 বলে যখনই এই বগি থেকে বের হতে যাবে ঠিক তখনই পাগল তো পাগলই, পাগলে হারামজাদা পাড়া মারে এক কোল্ড ড্রিঙ্কের বোতলের উপরে। পরবর্তীতে শব্দ হয় এবং সকল জম্বিরা তাদেরকে দেখে ফেলে। পরে তারা দৌড়ে এই বগি ত্যাগ করে, কিন্তু তাদের পিছনে পিছনে জম্বিরা এসে যাওয়ার কারণে পরবর্তী বগিতে গিয়ে তারা দরজা লাগাতে পারে না। এর পরের বগিতেই বাকি সকল লোকজন ছিল। তারা ওই বগির দরজা এমনভাবে লক করে এবং বেঁধে রাখে যাতে কেউ প্রবেশ করতে না পারে। ফলে আমাদের দ্বিতীয় নায়ক অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারতেছিল না। পরে আমাদের তৃতীয় নায়ক বলে যে দরজা খুলতে না পারলে দরজা ভেঙে ফেলো। আর আমাদের তৃতীয় নায়ক এদিকে একাই এই দরজায় জম্বিদের সাথে লড়াই করছে। পরে আমাদের প্রথম নায়ক এইখানে আসে তৃতীয় নায়ককে হেল্প করার জন্য, কিন্তু তখনই আমাদের তৃতীয় নায়ককে এক জম্বি কামড় মেরে বসে। এই সিনটা দেখে আসলে আমার অনেক খারাপ লাগে, কারণ সে চাইলে এই জায়গাটাতেও কষ্টে পেঁচায় রাখতে পারতো এবং সে বাইচা যেত। পরে আমাদের তৃতীয় নায়ক আমাদের প্রথম নায়ককে বলে যে তুমি আমার স্ত্রীকে নিয়ে যাও, তাকে দেখে রেখো, আমি এখানে একাই ফাইট করতেছি, তোমরা যাও। আমাদের প্রথম নায়ক এবং দ্বিতীয় নায়ক দুইজন মিলে দরজা খোলার চেষ্টা করে এবং তৃতীয় নায়ক একাই সকল জম্বিকে আটকে রাখে। দরজাটা খুলতে খুলতে ওইদিকে আমাদের তৃতীয় নায়ক অচেতন হয়ে পড়ে এবং জম্বিতে পরিণত হয়ে যায়। পরে অনেক কষ্টে তারা দরজাটা খুলে ফেলে, কিন্তু ততক্ষণে সকল জম্বিরা মুক্ত হয়ে এইদিকে আসতে থাকে। তখন শুধুমাত্র ওই বয়স্ক মহিলাটা বাদে বাকি সবাই এই বগিতে চলে আসে। ওই বয়স্ক মহিলাটাও আসতে যাবে, ঠিক তখনই জম্বিরা এসে তাকে আক্রমণ করে বসে এবং কামড় বসায় দেয়। ফলে তাদের হাতে আর কিছুই করার ছিল না এবং দরজাটা লাগিয়ে দেয়। দরজা লাগিয়ে দিয়ে এসে প্রথমে হারামজাদা ভিলেনটাকে একটা ঘুষি মেরে বসে এবং বলতে থাকে সঠিক সময় যদি তুই দরজা খুলতি তাহলে তাদেরকে আমরা বাঁচাতে পারতাম। তখন হারামজাদা ভিলেন বুদ্ধি করে বেঁচে যাওয়ার জন্য বলে যে এও জম্বি হয়ে গিয়েছে, দেখো এর চোখ এখনই সাদা হয়ে যাবে, আমি হইলে তখনই তারে ধরে জম্বিদের কাছে সাইরা দিয়ে আসতাম হারামজাদা। পরে যারা এইমাত্র এসেছে তাদের সবাইকে এই বগি ছেড়ে পরবর্তী বগিতে যাওয়ার জন্য বলা হয়। ফলে আমাদের নায়ক এবং নায়িকারা পরবর্তী বগিতে চলে যায়। এইখানে আমাদের যে কম বয়সী বুড়ি ছিল সে বেশি বয়স্ক বুড়ির দিকে তাকিয়ে বলতে থাকে তুমি তো খুব ভালো কাজ করছিলা, দেখছো এর পরিণতি কি হয়েছে, যেমন কর্ম করো তেমনই ফল ভোগ করতে হয়। এইটা বলেই সে গিয়ে জম্বিদের দরজা খুলে দেয় এবং ওই বগির সবাই জম্বিতে আক্রান্ত হয়ে যায়। এরপর আমাদের প্রথম নায়ককে তার সেক্রেটারি কিম কল দিয়ে বলে যে আমরা যে মার্কেটে সবগুলো শেয়ার বিক্রি করে দিয়েছি, এর ফলে মার্কেটে এর খুব খারাপ প্রভাব পড়ে, অনেকের ক্ষতি হয়ে যায় এবং তারা এর আগে দেশের মধ্যে জম্বি ভাইরাস ছড়িয়ে দেয়। পরবর্তীতে দেখানো হয় এই ট্রেনটা যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেইখানে অন্য একটা ট্রেন উল্টে এসে পড়ে যায়। ফলে এই ট্রেনের রাস্তাটা ব্লক হয়ে যায় এবং এই ট্রেন সামনে যাওয়ার কোনো পরিস্থিতি ছিল না। ফলে ট্রেনের ক্যাপ্টেনের পক্ষে এই ট্রেনটা থামানো ছাড়া আর কোনো উপায় ছিল না। সে ট্রেনটা থামিয়ে যাত্রীদেরকে অ্যানাউন্স করে দেয় যে এই ট্রেনটার সামনের দিকে এগোবে না, আমি স্টেশনে গিয়ে অন্য আরেকটি ট্রেন ছাড়ছি, আপনারা যারা আছেন তারা ওই ট্রেনে চলে আসেন। পরে আমরা দেখতে পাই ওই বগিতে সবাই জম্বি হয়ে গিয়েছিল, শুধুমাত্র হারামজাদা ভিলেনটা আর ট্রেনের টিটি বাদে।
তারা ওয়াশরুমে গিয়ে কোনোভাবে বেঁচেছিল। এখানে হারামজাদা ভিলেনের কথায় যখনই টিটি ওয়াশরুমের দরজা খোলে বের হওয়ার জন্য, ঠিক তখনই হারামজাদা ভিলেন তাকে ধাক্কা দিয়ে জম্বিদের কাছে ছেড়ে দিয়ে সে এইখান থেকে বের হয়ে যায়। বের হওয়ার সময় উচিত ছিল তার দরজাটা লাগাই দেওয়া যাতে জম্বি বের হতে না পারে, কিন্তু হারামজাদা তা করে না, এই কারণে তাকে হারামজাদা বলছে। এইখানে আমাদের নায়ক গ্রুপ 2 ট্রেনের মাঝখানে ফেসে যায় এবং তারা কোনো এক ট্রেনের ভেতর দিয়ে না গেলে এইখান থেকে বের হতে পারবে না। যখনই তারা ফাঁকা একটি ট্রেনের ভেতরে ঢুকতে যাবে, ঠিক তখনই অন্য একটা জম্বিওয়ালা ট্রেন এসে আরেক ট্রেনকে ধাক্কা দিয়ে তাদেরকে ট্রেনের নিচে ফেলে দেয়। তখন আমাদের দ্বিতীয় নায়ক এবং তার ক্রাশ আলাদা হয়ে যায় এবং তারা একটি ট্রেনের ভেতরে গিয়ে এই ট্রেনের পরবর্তী ওই পাশের দরজা খুলতেই যাবে, কিন্তু দরজাটা খুলতেছিল না। ঠিক তখনই হারামজাদা ভিলেন আমাদের দ্বিতীয় নায়কের ক্রাশকে জম্বির কাছে ছেড়ে দেয় এবং সে ওই দরজার কাছে গিয়ে কোনো মতো দরজা ভেঙে এখান থেকে বের হয়ে যায়। আমাদের দ্বিতীয় নায়ক ওই জম্বিটিকে ধরে ট্রেনের ভেতর থেকে ফেলে দেয় এবং দরজা লাগিয়ে দেয়, কিন্তু ততক্ষণে তার ক্রাশের পায়ে ওই জম্বিটা কামড় দিয়ে ফেলছিল, ফলে তার ক্রাশ আস্তে আস্তে জম্বিতে পরিণত হয়ে যায়। সে একে রেখে যেতে চাচ্ছিল না। এইখানে আর কি বলবো ভাই, ক্রাশকে কি ফেলে যেতে মন চায়? আমি হইলেও হয়তো তার মতোই করতাম, ক্রাশের সাথে বসে থাকতাম। পরে তার ক্রাশ জম্বি হয়ে তাকেও আক্রান্ত করে ফেলে। এইখানে দেখা যায় আমাদের নায়করা এক ট্রেনের নিচে চাপা পড়ে গেছে এবং তাদের উপরে ট্রেনে হাজার হাজার জম্বি। এখানে ট্রেনের ক্যাপ্টেন দেখে হারামজাদা ভিলেনের পা ট্রেনের রাস্তায় আটকে গেছে। পরে ক্যাপ্টেন তাকে বাঁচাতেই যাবে, ঠিক তখনই সেই ক্যাপ্টেনকে জম্বিদের হাতে ছেড়ে দিয়ে সে কোনো মতো ওইখান থেকে উঠে ট্রেনে উঠে পড়ে। আমি হইলে ওই জীবনেও তারা বাঁচাতে চাইতাম না, হারামজাদা। এইখানে আমাদের প্রথম নায়ক একটি গর্ত দিয়ে ওইখান থেকে বের হয়ে যখনই বাকিদেরকে বের করতে যাবে, ঠিক তখনই গর্তের মুখে গোল একটা লোহার ড্রাম এসে পড়ে। সে এইটাকে সরাতেই যাবে, ঠিক তখনই ট্রেনের কাচ ভেঙে ওই ভেতর দিয়ে জম্বিগুলো তাদের কাছে চলে যায়। পরে ওই পাগলটা ওই জম্বিগুলোকে আটকায় এবং আমাদের প্রথম নায়ক অনেক কষ্টে সেই ড্রামটা সরিয়ে তাদেরকে বের করে। শুধুমাত্র পাগলটাকে বের করতে পারে না, পাগলটা ওইখানেই জম্বিদের হাতে আটক হয়ে যায়। তখন তারা বেঁচে ছিল মাত্র 3 জন। এই 3 জন দৌড়ে ট্রেনের দিকে যাচ্ছিল, ঠিক তখনই দেখা যায় পুরো গ্রামের যত জম্বি আছে সবগুলো তাদের পেছন পড়ে যায়। অনেক কষ্টে তারা ট্রেনের মধ্যে উঠে পড়ে, কিন্তু ততক্ষণে জম্বিগুলো ট্রেনের কাছে চলে আসে এবং জম্বিগুলো ট্রেনের লোহায় ধরে লটকে যায়। এরপরে একটা জম্বির উপরে কি আরেকটা জম্বি পড়ে এবং তাকে শক্ত করে ধরে রাখে। এটা ভাই কেমনে সম্ভব? যাক, তারপরে এরকম করে ধরতে দেখা যায় যে জম্বির পরিস্থিতি এমন হয়ে যায় যে ট্রেনের ইঞ্জিন থেমে যাচ্ছিল। তখন আমাদের নায়ক তাদের হাতগুলোকে লাথি দিয়ে ছোটাতে চাচ্ছিল। লাথি দিতে অনেক কষ্টে জম্বিদের হাত ট্রেন থেকে ছুটিয়ে তারা 3 জন চলে যায়। তারা 3 জন চলেই যাচ্ছিল, ঠিক তখনই ঘটে আরেক ঘটনা। যে হারামজাদা ভিলেন ছিল সে ড্রাইভারের সিট থেকে বের হয়ে তাদের কাছে আসে। তার চোখগুলো ছিল সাদা, মানে তাকেও জম্বি কামড় দিয়েছে। সে এখনো পুরোপুরি জম্বিতে পরিণত হয় নাই। সে গেট খুলে তাদের কাছে এসে বলে যে আমাকে বাঁচাও। আমাদের প্রথম নায়ক বলে, দুঃখিত জনাব, আপনি জম্বিতে পরিণত হয়ে গেছেন, আপনাকে বাঁচানো সম্ভব না। একটু পরেই সে পুরোপুরি জম্বিতে পরিণত হয়ে যায় এবং তাদেরকে আক্রমণ করে বসে। একবার সে নায়িকাদের দিকে আক্রমণ করতে যায়, তখন নায়ক পেছন থেকে টেনে ধরে। আবার সে নায়কের দিকে আক্রমণ করতে গেলে নায়িকা পিছন থেকে টেনে ধরে। এইভাবেই চলছিল তাদের। এক পর্যায়ে জম্বি যখন নায়িকাদেরকে আক্রমণ করবে, তখন নায়ক বল দেয় জম্বির মুখে হাত দিয়ে চেপে ধরে। এখন জম্বি মুখের কাছে হাত পাইছে, তাহলে কি কামড় না দিয়ে চুমু দিবে? এরপরে নায়ক জম্বিকে নিয়ে তার কোমরে শিকল বেঁধে ট্রেন থেকে লাফ দেয়। যেহেতু নায়কের কোমরে শিকল বাঁধা ছিল, তাই জম্বিটি ট্রেন থেকে পড়ে যায় এবং নায়ক ঝুলে থাকে। সেইখান থেকে নায়ক ট্রেনের উপরে উঠে আসে। যেহেতু আমাদের নায়কের হাতেও কামড় বসায় দিচ্ছে, সুতরাং সেও একটু পরে জম্বিতে পরিণত হয়ে যায়। তাই সে বুদ্ধি করে নায়িকাকে এবং তার মেয়েকে নিয়ে ট্রেনের যে ড্রাইভার সিটে বসায় দিয়ে নায়িকাকে যে ট্রেন থামার যে বাটন সেইটা দেখায় দেয়। তারপর আমাদের নায়ক তার মেয়ের কাছে গিয়ে বলতে থাকে, তুমি বুসেন গিয়েই তোমার মায়ের সাথে দেখা করবা। এখানে একটা ইমোশনাল সিন ঘটে। তার মেয়ে তাকে বলতে থাকে যে না, আমি মায়ের কাছে যাব না, আমি তোমার কাছেই থাকবো।
যেহেতু তার হাতে কামড় বসায় দিচ্ছে, সুতরাং সে ওইখানে বেশিক্ষণ থাকতে পারবে না, কারণ একটু পরেই সে জম্বিতে পরিণত হয়ে যাবে। তাই সে তাদেরকে ওইখানে রেখে সে বাইরে চলে আসে। বাইরে এসে তার মেয়ের ছোটবেলার স্মৃতিগুলো মনে করতে করতে সে ট্রেন থেকে লাফ দিয়ে পড়ে যায়। তার মেয়ে অনেক কান্না করতেছিল, কিন্তু কিছু করার নেই, কারণ সে যদি এখানে থাকতো একটু পরে জম্বিতে পরিণত হয়ে সেই তার মেয়েকে কামড় মেরে বসতো। তাই সে পড়ে যায়। এখন বেঁচে আছে শুধু নায়কের মেয়ে এবং ওই প্রেগনেন্ট নায়িকাটা। তারা দুইজন বুসান চলেই যাবে, কিন্তু বুসানের যে স্টেশন, ওই স্টেশনের আগে একটা টানেল পড়ে। ওই টানেলের আগেই দেখা যায় যে সেনাবাহিনীরা ওইদিকে যেতে থাকা জম্বিদেরকে মেরে ওইখানে একটা ঘাঁটি তৈরি করে এবং টানেলের ওই পাশ থেকে তাক করে বসে থাকে। যদি কেউ কাউকে দেখতে পায় তাকে গুলি করে ফেলবে। তখন সেনাবাহিনীরা দেখতে পায় টানেলের ওই পাশ দিয়ে দুইজন লোক আসতেছে, কিন্তু তারা স্পষ্ট দেখতে না পেয়ে তারা উপর থেকে পারমিশন নেয় তাদেরকে গুলি করে দেওয়ার জন্য। ঠিক তখনই ওই আমাদের নায়কের মেয়েটা কবিতা আবৃত্তি করতে থাকে এবং তাদের কবিতার আওয়াজ শুনে তখন তারা একটু হোল্ড করে, কিন্তু একটু পরে দেখতে পায় যে ওরা দুইজন যারা বেঁচে ছিল তারা ফেরত আসছে। পরে তাদেরকে বাঁচায় নিয়ে চলে যায়। এই ছিল মুভির আসলে কাহিনী। অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে মুভিতে আসলে তাদের তো নাম ছিল, কেন আমি তাদের নাম বলে সম্বোধন করি না। আসলে কোরিয়ান মুভির যে হিরোদের যে নামগুলো সেইগুলো আসলে আমার কাছে অনেক কঠিন মনে হয়, এবং তাদের নামগুলো বলে বারবার কাহিনী বলাটা আমার দ্বারা পসিবল না। তাই আমি সহজে তাদেরকে উল্লেখ করা যায় এমন কিছু বলেই উল্লেখ করছি। এতে যদি আপনাদের কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এর যদি কিছু পরিবর্তন করতে হয়, মানে আমার যদি কোনো কিছু চেঞ্জ করতে হয়, তাহলে অবশ্যই জানাবেন যে আমার কোন বিষয়টা আপনাদেরকে ভালো লাগে নাই, ওই বিষয়টা চেঞ্জ করলে ভালো হয়। ধন্যবাদ।